আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের আরেকটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে ম্যাথটি নিয়ে আলোচনা করব এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2014 এবং হুবাহুব এই ম্যাথটি আবার 2020 সালে এসেছিল, অর্থাৎ তখন রিপিটেড কোশ্চেন অনেক বেশি আসতো। তো এখন রিপিটেড কোশ্চেন আসুক বা না আসুক, বাট আমাদের আইটেমগুলো খুব বুঝে বুঝে শিখতে হবে, ঠিক আছে? যার কারণে আমি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করি এবং কি একটু লেন্দি হয়ে ক্লাসগুলো, তবে বিরক্ত হওয়ার কিছু নাই, বুঝে বুঝেই শিখতে হবে। না হলে তোমরা আর আগের মতো যেরকম রিপিটেড ম্যাথগুলো আসতো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো একটু মুখস্থ টাইপের করে যেত, তা আসতো, কমন পড়তো, তোমরা দিয়ে দিতা, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। রিপিটেড কোশ্চেন আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের এখন বুঝে বুঝেই পড়তে হবে, না পড়লে হবে না। তো দেখো কি বলা আছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ওকে, ফর শিফাত কোম্পানি লিমিটেড, ওকে, শিফাত কোম্পানি লিমিটেডের করতে হবে। অ্যাট ডিসেম্বর 2020 ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক পাসবুক টাকা 86,179। তাইলে দেখো ব্যাংক পাসবুক অনুসারে, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট অনুসারে, এটা কিন্তু কি হবে, ব্যাংক স্টেটমেন্ট অনুসারে এই টাকাটা দেওয়া আছে। কত টাকা দেওয়া আছে? দেওয়া আছে 86,179 টাকা। তো আদার ইনফরমেশন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ডিপোজিট ইন ট্রানজিট টাকা 44,700। তাহলে ট্রানজিট ডিপোজিট মানে কি, যেটা এখনো প্রতিমধ্যেই রয়েছে, অর্থাৎ ব্যাংকে পৌঁছায় নাই, তার মানে ব্যাংকে পৌঁছাবে। পৌঁছালে কিন্তু ব্যাংকে যখন পৌঁছাবে তখন কিন্তু এই ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের সাথে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমি যদি এটা কি দেওয়া আছে, ব্যাংক পাসবুক অনুযায়ী যদি শুরু করি, তাহলে ব্যাংক পাসবুকের সাথে এই লেনদেনটা কি হবে সেটা একটু বুঝতে হবে আগে। তুমি যখন ডিপোজিট ট্রানজিট হয়েছে, তুমি তার মানে আগেই তো ঘটনা জানো যে এই চেকটা প্রতিমধ্যেই রয়ে গেছে, এসে বা টাকাটা জমা করবে সে, তুমি তোমার ক্যাশ বুকে লিখে ফেলছো, বাট ব্যাংকে এখনও সে জমা করেনি, এটা প্রতিমধ্যেই রয়ে গেছে, সে জমা করতে যাবে, তাহলে ব্যাংকে জমা হবে। তোমার কাজ হয়ে গেছে, ব্যাংকের কাজ হয়নি, ব্যাংকে হয়ে যাবে, তাহলে ব্যাংকের সাথে এটা কিন্তু প্লাস হবে। এরপরে আরেকটি দেওয়া আছে আউটস্ট্যান্ডিং চেক টাকা 1,29,478 টাকা। তাইলে এটা চেক, ওই ডিপোজিট ইন ট্রানজিট আর আউটস্ট্যান্ডিং চেক দুইটা একই ঘটনা, যেটা চেক ইস্যু করা হয়েছে বাট এখনো ব্যাংকে যায়নি, এরকম বিষয়। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং চেকটা, অর্থাৎ তাহলে ব্যাংকে যাবে। ব্যাংকে যখন তুমি ইস্যু করছো, তোমার তো ক্যাশ বুকে তুমি লিখছো, বাট ব্যাংকে এখনো যায়নি, যার কারণে ব্যাংক স্টেটমেন্টের সাথে কোনো হিট হয়নি। তো ব্যাংকে তো যাবে, ব্যাংকে যখন যাবে তখন ব্যাংক স্টেটমেন্ট থেকে কি হবে, ব্যাংক ব্যালেন্স থেকে এই টাকাটা মাইনাস হয়ে যাবে, ওকে। তারপরে ব্যাংক এরর, ডিপোজিট ওভার স্টেটেড টাকা 10,000। তাহলে ব্যাংক ভুল করছে, ব্যাংকের একটা ভুল আছে, সেটা এখানে ডিপোজিট আন্ডার স্টেটেড কি দেওয়া আছে, আন্ডার স্টেটেড, ডিপোজিট আন্ডার স্টেটেড যদি থাকে, তাইলে অর্থাৎ এইটা ডিপোজিট হওয়ার কথা বাট হয়নি, ব্যাংকের ভুল, ঠিক আছে? তার মানে এটা ব্যাংকের সাথে অ্যাড হবে, কি হবে, অ্যাড হবে। আন্ডার স্টেটেড হলে মানে ডিপোজিট মিসিং হয়েছে, ডিপোজিট আন্ডার স্টেটমেন্ট মানে ডিপোজিট মিসিং, আর ডিপোজিট ওভার স্টেট মানে ডিপোজিট বেশি হয়ে গেছে, ঠিক আছে? ওভার স্টেট বললে বেশি হবে, আন্ডার স্টেট হলে কম হবে, অর্থাৎ কম হয়েছে, হয়তো কি হয়েছে, তোমার 10,000 টাকা কম ডিপোজিট হয়ে গেছে, এরকম কোনো একটা ব্যাংকের ভুলের কারণে, ওকে। 5 নম্বর বলছে এনএসএফ চেক ফ্রম কাস্টমার ডেবিটেড টু অ্যাকাউন্ট বাই দি ব্যাংক টাকা এত। তাহলে তুমি একটা চেক দিয়েছো কাস্টমারকে, ঠিক আছে? তাহলে সেটা এনএসএফ, অর্থাৎ নন সাফিসিয়েন্ট ফান্ডের চেক দেওয়া আছে কাস্টমারকে। তুমি যখন কাস্টমারকে দিয়ে দিছো চেকটা, তুমি যখন কাস্টমারের কাছ থেকে একটা চেক রিসিভ করছো, ওইটা কি আছে, ফ্রম দি কাস্টমার, এনএসএফ চেক ফ্রম দি কাস্টমার, কাস্টমারের কাছ থেকে নিয়েছো একটা নন সাফিসিয়েন্ট ফান্ডের চেক। তুমি তো জানতা না চেকটা এটা তার অ্যাকাউন্টে টাকা নেই। তুমি যখন চেকটা নিয়েছো, তোমার ক্যাশ বুকে তুমি কিন্তু এই চেকের অ্যামাউন্টটা বাড়বে এরকম একটা বিষয় এন্ট্রি করেছো, বাট তোমার ব্যাংকে যাওয়ার পরে এটা তো কালেকশন করতে পারলো না, তখন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে হিট করবে না। তাহলে তোমার অ্যাকাউন্টের সাথে হিট করবে না, ব্যাংক এই চেকটা রিটার্ন দিয়ে দেবে তোমাকে, তাই না?
তো রিটার্ন দিলে তুমি কি করবা, কাস্টমারকে আবার রিটার্ন দিবা, তাহলে তোমার ক্যাশ বুক থেকে এটা মাইনাস করে দিতে হবে। কি করতে হবে, ক্যাশ বুক থেকে মাইনাস করতে হবে। তাহলে কিন্তু এটা ব্যাংক পাসবুক অনুসারে যদি করতে যাও তাহলে এটা কিন্তু কোনো এআই আসবে না, অপশন আসবে না, ঠিক আছে। তারপরে ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর টাকা 75, তাহলে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যখন করতে চাও তখন সার্ভিস চার্জ তো ব্যাংক তো কেটেই নিছে, ঠিক আছে। তাহলে ব্যাংক কেটে নিয়েই তো এটা দেখাইছে, তাহলে এটা কিন্তু ব্যাংকের সাথে আর কোনো লেনদেন নয়। যদি তুমি ক্যাশ বুকের সাথে করতে যাও তাহলে ক্যাশ বুকে তোমার এটা মাইনাস দেখাই দিতে হবে, কারণ ক্যাশ বুকে তুমি এখনো মাইনাস দেখাওনি। আরেকটি দেওয়া আছে এরর অফ ডিপোজিটরস বুকস, চেক রিটেন টু পে এ ক্রেডিটর রেকর্ডের টাকা 300 বাট রিটেন অনলি টাকা কত 30 টাকা। তাইলে এই যে তাইলে এরর হয়েছে কত, ডিপোজিটার্স বুকের এরর হয়েছে 270 টাকা। তাইলে কি একটা ডিপোজিটার্স বুকে, ডিপোজিটার্স বুক বলতে তোমার ক্যাশ বুক যেটা, হ্যাঁ, সেটাতে লেখা হয়েছে একটা পার্টিকে তুমি চেক দিয়েছো 300 টাকা, বাট তুমি ভুলক্রমে তোমার বইতে লিখেছো 30 টাকা, মানে একটা শূন্য কম হয়ে গেছে। তাহলে 270 টাকা তুমি কম লিখেছো, এই 270 টাকা তোমাকে আবার মাইনাস করতে হবে। কি করতে হবে, তোমার ক্যাশবুক থেকে মাইনাস করতে হবে। তোমার ক্যাশবুক থেকে মাইনাস করার কথা 300 টাকা, বাট তুমি 30 টাকা মাইনাস করছো, আর 270 টাকা কম রয়ে গেছে, 270 টাকা মাইনাস করতে হবে। সর্বশেষ আরেকটি জিনিস দেওয়া আছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটর্স রেকর্ড 13,506 টাকা। তাইলে দেখো আরেকটি বিষয় এখানে দিয়ে দিছে, কি দিয়ে দিছে, ডিপোজিটর্স রেকর্ড অর্থাৎ ক্যাশ বুকের ব্যালেন্সও দেওয়া আছে। তাহলে উভয় পদ্ধতিতে ব্যালেন্সিং করতে হবে এখন। তাহলে উভয় পদ্ধতিতে করতে গেলে কি কি করতে হবে, আগে তোমাকে ফাইন্ড আউট করে নিতে হবে কোনটা ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, কোনটা ক্যাশ বুকের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। দেখো এই যে ডিপোজিট ইন ট্রানজিট, এটা এখনো ব্যাংকে যায়নি, তাহলে এটা ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, ক্যাশে হয়ে গেছে। আউটস্ট্যান্ডিং চেক, এটা এখনো ব্যাংকে যায়নি, তাহলে ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তারপরে ব্যাংকের ভুলটা ধরা পড়েছে, এখানে 10,000 টাকা আন্ডার স্টেটেড ডিপোজিট করেছে, অর্থাৎ ডিপোজিট বাড়াইতে হবে, তাহলে এটা ব্যাংক স্টেটমেন্টের সাথে যাবে। তারপরে আর এই যে এগুলো এনএসএফ চেক, এটা তুমি তোমার ক্যাশের সাথে মাইনাস করছো, বাট ব্যাংকের সাথে এখানে কোনো লেনদেন হয়নি, ব্যাংক রিটার্ন দিয়ে দিছে, তাইলে এটা তোমার ইয়েতে যাবে, কোথায় যাবে, এটা ক্যাশ বুকে যাবে। তারপরে ব্যাংক সার্ভিস চার্জেস, এটা ব্যাংক তো করে ফেলছে, তোমার ক্যাশ বুকে করা হয়নি, তাহলে এটা ক্যাশ বুকে যাবে। তারপরে এটা তুমি নিজে ভুল করছো, ব্যাংক ঠিক করছে, তাইলে এটা তোমার ক্যাশ বুকে যাবে, ব্যাংকে যাবে না। হ্যাঁ, তাইলে আমরা কিন্তু আলাদা করে নিতে পারলাম, যখন বোথ মেথডে থাকবে তখন কিন্তু তোমাদেরকে এইভাবে আলাদা করে নিতে হবে। হ্যাঁ, তাহলে বোথ মেথডে। তাহলে কি বলা আছে, রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট 1 নম্বর। 2 নম্বর বলছে জার্নালাইজ দ্য নেসেসারি এন্ট্রিজ, তাহলে নেসেসারি এন্ট্রিজের জার্নাল করতে হবে। এই জার্নালটা কোনগুলো করতে হয় এটা আমি একটু বলে দিই, যেগুলো তুমি এই যে তোমার ক্যাশ বুকের সাথে আসবে, তোমার ক্যাশ বুকের সাথে যেগুলো লেনদেন হবে বা অ্যাডজাস্টমেন্ট হবে সেগুলো জার্নাল করতে হবে। আর বাকিগুলো ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো তুমি জার্নাল অলরেডি করে ফেলছো, সেগুলোর আর জার্নাল হবে না। হ্যাঁ, বুঝতে পারছো। তাহলে দেখো প্রথমে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে ফেলি। সিফাত কোম্পানি লিমিটেড ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাট 31 ডিসেম্বর 2020। ওকে, তাহলে প্রথমে আমরা কি লিখব, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেওয়া আছে, 86,179 টাকা। তাহলে এর সাথে অ্যাড করব কি, এই যে ট্রানজিট ডিপোজিট, তাহলে এটা ডিপোজিটটা গেলে তো অ্যাড হয়ে যাবে, তাহলে এটা অ্যাড করব। তাহলে আর হলো এই যে ভুলে ডিপোজিট কম দেখাইছে 10,000 টাকা, এটা অ্যাড করব, এই দুইটা অ্যাড হবে। তাহলে ডিপোজিট ইন ট্রানজিট 40,700 আর ইরোর অফ আন্ডার স্টেটমেন্ট 10,000, তাহলে এই টোটাল যোগ করলে 54,700 হবে। তাহলে 86,179 থেকে 54,700 যোগ করলে 1,40,778 টাকা হবে। এখান থেকে কি করতে হবে, এই যে আউটস্ট্যান্ডিং চেক যেটা রয়েছে এটাই মাইনাস করে দিতে হবে। তাহলে লেস আউটস্ট্যান্ডিং চেক কত, 1,29,478 টাকা। তাহলে মাইনাস করলে 11,410 টাকা থাকে, এটা হলো অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, দুইটারই স্টেটমেন্ট যখন দেওয়া থাকবে বা ব্যালেন্স দেওয়া থাকবে তখন কিন্তু অবশ্যই করতে হবে, কি করতে হবে, এটা দুইটারই ব্যালেন্স মিলে যেতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয় ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশবুকের সাথে মিলকরণের জন্য, বুঝতে পারছো। তাহলে মিলে যাবে, 11,411 টাকা হলো। এখন ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটরস রেকর্ড বা ক্যাশবুক, ঠিক আছে, কত টাকা দেওয়া আছে,
13,506 টাকা, এটা লিখে ফেলবো। এর সাথে অ্যাড করব ইরর অফ ওভার স্টেটেড, এই যে কি ইরর অফ ওভার স্টেটেড কত 270 টাকা রয়েছে, ঠিক আছে। এই 270 টাকা এইটা $300 টাকা লেখছো, বাট সেটা ছিল 30 টাকা, ঠিক আছে। তাহলে 270 টাকা কি করতে হবে, এটা ইরর অফ ডিপোজিটর্স বুক। আচ্ছা, ডিপোজিটর্স বুকের ইরর, চেক রিটেন টু পে এ ক্রেডিটর্স টাকা 300 বাট রিটেন অনলি 30 টাকা। তাহলে 30 টাকা লেখা আছে, তুমি মাত্র লেখছো 30 টাকা। তাইলে একটা ক্রেডিটর ডিপোজিট করে দিছে 300 টাকা, বাট তুমি লেখছো মাত্র 30 টাকা, তাহলে 270 টাকা কম লিখেছো। তাহলে এটা অ্যাড করতে হবে তোমার ক্যাশ বুকে, ঠিক আছে। তাহলে 270 টাকা অ্যাড করে দাও, তাহলে 13,776 টাকা হবে। এখান থেকে লেস করতে হবে এনএসএফ চেক, ওই যেটা নন সাফিসিয়েন্ট চেকটা পেয়েছিলা, তুমি তো প্লাস করে ফেলছো, বাট এটা এখন লেস করতে হবে। আরেকটা আছে ব্যাংক সার্ভিস চার্জ করছে 75 টাকা, এটা লেস করতে হবে। তাহলে দুইটা 2,375 টাকা। এই 13,776 টাকা থেকে 2,375 টাকা মাইনাস করলে 11,401 টাকা হয়। তাহলে অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স 11,401 টাকা হয়ে গেল। তাহলে দেখো দুইটাই মিলে গেছে, কিন্তু 11,401 11,401 মিলে যেতে হবে। যখন বোধ স্টেটমেন্ট থাকবে তখন অবশ্যই অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্সটা সমান সমান হতে হবে দুইটাতেই। ওকে, আশা রাখি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা বুঝতে পারছো। এখন জার্নালাইজ করতে বলছে, তো এখানে তো টোটাল কয়টা আইটেম দেওয়া আছে, 6টা আইটেম দেওয়া আছে। তাইলে এই 6টা আইটেমের কি জার্নাল হবে? না, হবে এই যে 3টা আইটেম ব্যাংক স্টেটমেন্টের সাথে গেল, অর্থাৎ ক্যাশ বুকের সাথে অ্যাডজাস্টমেন্ট হলো, সেই 3টা জার্নাল হবে। তাহলে এনএসএফ চেক ফ্রম দি কাস্টমার, এটা কি কাস্টমারকে ফেরত দিয়ে দিছো আবার, তাহলে কি হবে, কাস্টমারকে যখন দিয়ে দেবা তখন অ্যাকাউন্ট রিসিভেবল আবার ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে, বা ব্যাংক ক্রেডিট হবে, যেটা লিখে দিতে পারো। পেডটা ব্যাংক ফর এনএসএফ চেক আর ডেবিটেড অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে। অর্থাৎ যার কাছ থেকে নিয়েছিল চেক তাকে ফেরত দিয়ে দিছো, ঠিক আছে, নন সাফিসিয়েন্ট ফান্ডের চেক। তারপরে আরেকটি কি রয়েছে, 2300 টাকা, 2300 টাকা গেল। তারপরে এটা ব্যাংক সার্ভিস চার্জ নিচ্ছে, তাহলে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট, ঠিক আছে, বা ক্যাশ ক্রেডিট বলতে পারো, ঠিক আছে, এটা দিয়ে দিলা। তারপরে ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপরে আরেকটি আছে ওই যে কি রয়েছে, যে পেমেন্ট টু অ্যাকাউন্ট পেয়েবল অ্যাডজাস্টেড, অ্যাকাউন্ট পেয়েবল অ্যাডজাস্ট করছিল যে এই যে 270 টাকা, এটাতে কি করতে হবে, তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করতে হবে, ঠিক আছে। তাইলে এটা করে দিতে হবে। তো এই ছিল এই ম্যাথের অ্যান্সার। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।